সাকিব আল হাসান যদি ফুল ফিট থাকতেন, বোলিং ব্যাটিং দুটো করার অবস্থায় থাকতেন, সাকিব আল হাসানকে ডেফিনেটলি বাংলাদেশ দল মিস করতো। বিগত বছরে 5টা ইনিংসের মধ্যে একজন ক্রিকেটার 3টাতে 0 করেছে। সবশেষ 7 ইনিংসে সিঙ্গেল ডিজিট আউট হয়েছে। মুশফিকুর রহিমের 11-এ জায়গা পাওয়াটা নিয়েও একটু হলেও ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে। রিয়াসাত ভাই, দলটা আসলে কেমন হলো? আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট টিমস, এবং সব দিকে আপনি যদি বলেন যে ব্যালেন্স আছে কিনা সেটা আপনি বলতে পারেন, আর কিছু কিছু জায়গা নিয়ে আপনি প্রশ্নও তুলতে পারেন। বাট বাংলাদেশ তো আসলে ধরেন মানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়ার মতো টিম না যে আপনি আসলে যাকে নিয়ে প্রশ্ন তুলছেন এবং তার বিকল্প হিসেবে যে এসেছে দুজনের মধ্যে খুব আকাশ পাতাল পার্থক্য, এরকমটা না। সো আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট টিমস, অ্যান্ড দ্য এক্সপ্লেনেশন অফ দ্য চিফ সিলেক্টর লিপু ভাই যেভাবে এক্সপ্লেন করেছে বোল্ডলি, আমার কাছে খুব ইমপ্রেসিভ লেগেছে। লিটন দাস, দেখুন এখন আপনি এখানে যদি কাজ করতে এসে আপনার অফিসকে যদি কখনো বলেন যে আপনার মাইক্রোফোনে ব্যাটারির সমস্যা, তারপর যদি বলেন আপনার গলা ভেঙে গেছে, তারপর যদি বলেন যে আপনি ফুটেজ পাঠাতে গিয়ে ইন্টারনেট পাচ্ছেন না, ঢাকার বাইরের ট্যুরগুলোতে আপনাকে আপনাদের অফিসের যিনি চিফ রয়েছেন জাভেদ আলী ভাই, তিনি আপনাকে বিবেচনা করবেন না। তিনি চিন্তা করবেন যে পারফর্মার তাকে আমি পাঠাবো। তো আপনি একটু ওয়ার্ল্ড ইভেন্টে যাবেন, মানে বিগত বছরে 5টা ইনিংসের মধ্যে একজন ক্রিকেটার 3টাতে 0 করেছে। সবশেষ 7 ইনিংসে সিঙ্গেল ডিজিট আউট হয়েছে। সবশেষ 14 ইনিংসে হচ্ছে একটা 50। আপনি কোন বিবেচনায় তাকে এরকম একটা বিগ ইভেন্টে অটোমেটিক চয়েস ভাববেন? সো আমার কাছে মনে হয় না যে নাথিং মানে ফ্রাস্ট্রেটিং। এই ডিসিশনটা বোল্ডলি নেওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট ছিল। আমার কাছে মনে হয় সেই ডিফিকাল্ট কাজটা সিলেকশন প্যানেল করেছে। কিন্তু পারভেজ হোসেন ইমনের জায়গায় এনামুল হক বিজয় বা অন্য কোনো ওপেনার হতে পারতেন কিনা? এই ডিসকাশনটা না হবে, এই ডিসকাশনটা আবার হবেও না। ধরেন পারভেজ হোসেন ইমন কিন্তু আলটিমেটলি আপনি একটু যদি ট্রিকি ওয়েতে চিন্তা করেন, পারভেজ ইমন কিন্তু হচ্ছে আপনার 11-এর অটোমেটিক চয়েস না। আপনি এনামুল বিজয়কে নিয়ে গেলেন কেন? আপনি বা আমি আলোচনাটা করছি, এনামুল বিজয় অবশ্যই প্রথমত বলে নিন ডিজার্ভিং ক্যান্ডিডেট, এবং তিনি রানসও করছেন বিপিএলে, এমন না যে তিনি রানের মধ্যে নেই। কারণ এনামুল বিজয়কে যদি আপনি নিয়ে যেতেন, তারপরেও তো এনামুল বিজয় আপনার বেস্ট 11-এর ক্রিকেটার না। আপনার তো ওপেন করতে হচ্ছে কারা? ওপেন করতো সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম আলটিমেটলি, এবং এই দুজন যদি ফেইলও করতো আপনি অন্তত 2টা ম্যাচে করাইতেন, 1 ম্যাচ পরেই তো বাদ দিয়ে দিতেন না, ঠিক আছে? সো ওই যে আপনি রাইটি লেফটি কম্বিনেশনের কথা বলছেন, সেই কম্বিনেশনটা আলটিমেটলি তো আপনার খেলার অবস্থায় নেই, আপনি খেলাতেনই না। এই দুজনই ওপেন করতো। আবার আপনি বলছেন যে প্রথম 4 জন ব্যাটসম্যান হচ্ছে বাঁহাতি, এটাও একটা ভুয়া তত্ত্ব। আপনি যদি বাংলাদেশের ব্যাটিং অর্ডার দেখেন, প্রথম 3 জন ব্যাটসম্যান বাঁহাতি হতে পারে, প্রথম 4 জন না। 3 ওপেনারের মধ্যে 3 জন কি খেলবে? পৃথিবীর কখনো ওপেনিংয়ে কি একসাথে 3 জন ব্যাটার নামছে নাকি? খেলবে 2জন বাঁহাতি, তারপরে শান্ত, তারপরে মিরাজ ডানহাতি। সো আমার কাছে মনে হয় যে যে আলোচনাটা হচ্ছে না, এই আলোচনাটা অনেকটা আবেগে হচ্ছে, ক্যালকুলেশনসটা না বুঝে হচ্ছে। এবং এই রাইটি লেফটি কম্বিনেশন নিয়ে আমরা নিজেরাই অনেক বিরক্ত হচ্ছি বিভিন্ন সময়, যে রাইট হ্যান্ডের ব্যাটসম্যান ব্যাট করছে, অফ স্পিনার না দিয়ে আমরা বাঁহাতি অর্থোডক্স কেন দিচ্ছি না? আমরা নিজেরা বিরক্ত হয়েছি যে সাকিব আল হাসান কেন অমুকের সময় বল করতে আসলো না। এই এখন আমরা আবার বলছি যে হচ্ছে আরেকজন কেন নাই। সো আমার কাছে মনে হয় এটা একটা হিপোক্রেসি। সাব্বির রহমান ছিলেন, নুরুল হাসান সোহান ছিলেন, কোনো এক জায়গায় আমরা সবসময় দেখি কোনো একটা চমক থাকে, এবার সেই চমকটা নাই, লিটন দাস বাদ পড়েছে, সেটা একটা ব্যাপার। সোহান বা সাব্বির চমক হতে পারতেন কিনা? হতে পারতেন। আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় সমস্যা জায়গা যেটা হয়েছে, একটা কন্টেন্ট করেছিলাম যে আসলে আপনি যদি টু সাম এক্সটেন্ট চিন্তা করেন, মুশফিকুর রহিমের 11-এ জায়গা পাওয়াটা নিয়েও একটু হলেও ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে। টু বি ভেরি অনেস্ট, মানুষ এটাকে অনেকভাবে নিতে পারে। আপনি যদি হিসাব করেন 2 জন ওপেনারের পরে নাজমুল হোসেন শান্ত নাম্বার 3, নাম্বার 4 মেহেদী হাসান মিরাজ, নাম্বার 5 তাহিদ হৃদয়, নাম্বার 6 মুশফিকুর রহিম, যদি আপনি খেলান 7, 8 নাম্বার পর্যন্ত আপনি যাবেন না, আপনার বোলার একটা শট পড়ে যাবে। সেক্ষেত্রে জাকের আলী অনেক, মাহমুদুল্লাহ রিয়াদ, যে কোনো একজনকে আপনি ড্রপ করবেন। রিয়াদকে আপনি ড্রপ করতে পারবেন না, অনিককে আপনি ড্রপ করবেন। অনিক আর মুশফিকের যদিও চিন্তা করেন, সেটাও হচ্ছে খুব নিক টু নিক। সো আমার কাছে যেটা মনে হয় যে আপনি আসলে কার জায়গায় কাকে নিতেন, এটা একটা প্রবলেমেটিক সিচুয়েশন হয়েছে। তবে একটা জায়গা ছিল, সেটা হচ্ছে আপনি যদি 3 ওপেনার না নিয়ে আপনি একটা জায়গা ফাঁকা করতেন, দেন আপনি কিপার হিসেবে অথবা ফিনিশার হিসেবে চিন্তা করতে পারতেন অবশ্যই সোহানকে। কিন্তু সেই সোহানও 11-এ কোথায় খেলতো সেই জায়গাটা কিন্তু কনফার্ম না। আবার আপনি একইভাবে সাব্বিরকেও আপনি চিন্তা করতে পারতেন, বাট একই প্রশ্ন যে সাব্বিরও আসলে 11-এ কার জায়গায় খেলতো, এটা একটা বড় ধরনের ডিবেট তৈরি করতো। বাট আমার কাছে মনে হয় যে 3 ওপেনারের জায়গায় একটা জায়গা ফাঁকা করে ওখানটায় সাব্বির অথবা সোহানকে ইনক্লুড করা যেত। এটা একটু চমকপ্রদ ডিসিশন হতো, এবং এই ডিসিশনটা যে খুব বেশি বিতর্কিত হতো তাও না, এখানটা একটা সুযোগ ছিল। এবং এই ডিসিশনটা যদি হতো, কেউ যদি বলতো যে আমাদের তো ওপেনার শর্ট,
সেক্ষেত্রে আপনি মেহেদী হাসান মিরাজকে মেক শিফট করতে পারতেন। রিয়াজ ভাই, আপনি যদি নির্বাচক হতেন কি এই 15 জন স্কোয়াডটাকে নিতেন না কোনো 2-1টা চেঞ্জ আনতেন? আমি সোহানকে দলে নিতাম, ওপেনার একটা কমিয়ে। মানে একজন ওপেনার কমিয়ে নুরুল হাসান সোহানকে দলে সোহানকে আমি খেলাতাম, এবং যদি ওপেনার প্রয়োজন পড়তো রাইটি লেফটি কম্বিনেশন নিয়ে তো সবার তো মাথা ব্যথা মাইগ্রেন হয়েছে, মেহেদী হাসান মিরাজকে আমি ওপেনিং করাতাম। আমি ভাই, তামিম ইকবালের সাথে আপনার অনেক মুহূর্ত আছে, সবাই জানে, অনেক কথাবার্তা আপনি বলেছেন। তামিম ইকবাল কালকে রিটায়ার করেছে, কালকে তার আগের দিন। সাকিব আল হাসানের ক্যারিয়ারটা হয়তো শেষ হয়ে গেল আলটিমেটলি, যে উনি হয়তো বা আর খেলবেন না। সাকিবের সাথে এমন কোনো মোমেন্ট আপনার আছে যে দেখা হয়েছে, কথা হয়েছে, বা একটু মজাদার মোমেন্ট স্মৃতিতে এখনও আছে? হ্যাঁ, সাকিবের সাথে তো আমার মোমেন্ট আছে। আমি বিকেএসপিতে সাকিবের ইন্টারভিউ করেছিলাম ব্যাক ইন 2016। সেখানটায় সাকিব ইন্টারভিউ দেওয়ার জন্য মিডিয়াগুলোকে কল করেছিল, সবাই তার ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ নিচ্ছিল। সাকিব আল হাসান তার শুটিং করছিলেন, বাট হি ওয়াজ ভেরি মাচ কর্ডিয়াল, যে আমাদের সাথে যে সময়টা তিনি দিতে চান সেটা দেওয়ার জন্য। সাকিব আল হাসান, আমি যখন 71 খেলাযোগে কাজ করতাম তখন আমরা ইন্টারভিউ করেছি, আমি, ফাহিম রহমান এবং এহতেশাম সবুজ, আমার 2 সাবেক সহকর্মী, এবং ওখানটাও আমরা অনেক ফান করেছি, অনেক মজা করেছি। সাকিব আল হাসান ম্যাসকো ক্রিকেট একাডেমিতে গিয়েছিল, তার নিষেধাজ্ঞা থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরার আগ মুহূর্তের যে ইন্টারভিউটা সেটা আমাদের করা। সো আমার কাছে মনে হয় যে গ্রেট ক্রিকেটার, লেজেন্ডারি পার্সোনালিটি, অ্যান্ড আমার কাছে মনে হয় যে এটাই বাস্তবতা, যে যখন যার সময়টা খারাপ আসে না, আমরা বলি না সব দিক থেকে খারাপ আসে, মানে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনে প্রশ্ন উঠবে, এইটা আমার কাছে, মানে আপনি অনেক ধরনের জায়গায় সাকিবকে প্রশ্নবিদ্ধ করতে পারেন, এটা আমার কাছে খুব আনবিলিভেবল মনে হয়। মানে সাকিব এত বছর সার্ভিস দিচ্ছে, কখনো কেউ প্রশ্ন তুললো না, ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে এখন এই ধরনের একটা ইস্যু হয়েছে, এটা খুবই আনএক্সপেক্টেড, এবং এটা আমি আসলেই মানতে পারি না। একদম লাস্ট প্রশ্ন, সাকিবকে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলটা মিস করবে কিনা? এত বড় টুর্নামেন্ট সাকিবকে ছাড়া খেলতে হবে হয়তো প্রথমবারের মতো। সাকিব আল হাসান যদি ফুল ফিট থাকতেন, ফুল ফিট বলতে হচ্ছে বোলিং ব্যাটিং দুটো করার অবস্থায় থাকতেন, তাহলে আমার কাছে মনে হয় সাকিব আল হাসানকে ডেফিনেটলি বাংলাদেশ দল মিস করতো। এবং সাকিব আল হাসান, আপনি যাই বলেন না কেন, ধরেন আউট অফ ফর্ম, কিন্তু এন্ড অফ দ্য ডে সাকিব আল হাসান কিন্তু যখন ফর্মে তখন বাংলাদেশ জেতে। ওয়ানডেতে সাকিব আল হাসানের ফর্মটা ভালো যাচ্ছে না, সর্বশেষ ওয়ানডে সম্ভবত শ্রীলঙ্কার এগেনস্টেই খেলেছিল, তাই না, যতটুকু আমার মনে পড়ে। এবং ওই ম্যাচটায় ওই যে টাইমড আউট বিতর্ক, এটা ওটা ঘটলো, বাংলাদেশ জিতলো, সাকিব 82 করলো সম্ভবত, 2টা উইকেট নিল, ম্যান অফ দ্য ম্যাচ হলো, সমালোচিত হলো, এবং ওই ম্যাচের ওই পয়েন্টটাই কিন্তু বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে গেল। সাকিব আল হাসান নিয়ে গেলেন, কিন্তু সাকিব আল হাসান নিজে যেতে পারলেন না। এটাই কি জীবন নাকি ভাই? এটাই জীবন, এটাই সাকিব আল হাসান। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ।